নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আর্টফুল আসের আমি আর্টফুল সুতপা আর আমি হলাম আর্টফুল উমেশ। আজ আবার আমরা এলাম দুজনে জানাবো যতনে। আজকে আমরা প্রিয় বন্ধুদের জানাবো শ্যামবাজারের কিছু গল্প। শ্যামবাজারের গল্প বলতে এলে তুমি প্রথমেই নিশ্চয়ই শুরু করে দেবে সেই বিখ্যাত খাবার দোকানগুলোর কথা। 100%। শ্যামবাজারের বাঁ দিকে হচ্ছে গোলবাড়ির কষা মাংস, ডান দিকে হচ্ছে সেন মশাই, তার পাশে অমৃত, আর তার খাবার দোকানে হবে না নেতাজি চপ। আমি তাহলে শুরু করে দিই শাড়ির দোকানের লিস্টগুলো। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুদের, আজকে আপনাদের জানাবো আমরা শ্যামবাজারের কিছু ইতিহাস। আগে শ্যামবাজার ছিল ঘনা জঙ্গলের ভরা। তার জঙ্গলটা কেটে তৈরি করা হলো একটি বাজার। সেই বাজারটির নাম রাখা হলো চার্লস বাজার। হ্যাঁ, তখন শ্যামবাজার ছিল সুতানুটি গ্রামের একটি অংশ। সেই সুতানুটি গোবিন্দপুর আর কালীক্ষেত্র নিয়েই তৈরি হয়েছিল, কিন্তু আমাদের প্রিয় শহর কলকাতা। শোভারাম বসাক আর শেঠেরা প্রথম এই সুতানুটি গ্রামে এসে বসবাস শুরু করলেন। আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করলেন, আর শোভারাম বসাক চার্লস বাজারটি নতুন করে নাম দিলেন শ্যাম বাজার, কারণ ওনার কুলদেবতা শ্যামরাইড নামেই হলো নাম শ্যাম বাজার। তো বন্ধুরা রেডি হয়ে যান আমাদের সাথে শ্যামবাজার গলিতে ঘুরতে, আর এক একটা রত্নকে আমরা আজকে খুঁজে বের করব। চলুন চলা যাক। বন্ধুরা আমরা ফার্স্ট হাঁটতে শুরু করলাম বলরাম ঘোষ স্ট্রিট দিয়ে, আর চোখে পড়ল বসুবাটি। এর ইতিহাসটা আমরা আপনাদের নেক্সট এপিসোডে জানিয়ে দেব। আজকে বসুবাটি নিয়ে কোনো বেশি কথা বলবো না, আমরা তো আজকে রাস্তা দেখাচ্ছি, তাই রাস্তাই চলুন। হ্যাঁ, আর বসুবাটির পরে চোখে পড়ল মডার্ন কেজি স্কুল, যেটি স্থাপিত করা হয় 1962-তে। এই স্কুলটি তখন তৈরি হয়েছিল। আজও এই স্কুলটি কিন্তু রমরমা করে চলছে। মডেল কেজি স্কুল শ্যামবাজারের বাচ্চাদের একটি বলা যেতে পারে আদর্শ প্লে স্কুল। হ্যাঁ, মডেল কেজি স্কুলটিকে ছাড়িয়ে আমরা যখন এগোলাম, বাঁদিকে রয়েছে একটি ছোট্ট রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে যখন এগোচ্ছি, কানে যখন বেজে আসছে এখনো সেই ঠুমরির আওয়াজ। বাবুল মোরা নৈহর ছুটো যায়, বাবুল মোরা নৈহর ছুটো যায়, চার कहार मिल मोरी डोलिया सजावे, चार कहार मिल मोरी डोलिया सजावे, मोरा अपना बेगाना छूटो जाए, बाबू
मोरा नैहर छूट ही যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন উমেশ কেন হঠাৎ নবাব ওয়াজিদ আলী শাহর লেখা এই ঠুমরি গানটা গেয়ে উঠল। কারণ আমরা এসে পড়েছি ঠুমরি রানীর গলিতে। আমরা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছি, এই বাড়িতেই থাকতেন বিখ্যাত ঠুমরি গায়িকা শ্রীমতী হীরা বুলবুল। বাংলার সঙ্গীত জগতে ঠুমরির নিয়ে এসেছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ। আর এই হীরা বুলবুল ছিলেন ঠুমরি গায়নের পারদর্শী। ওনার ঠুমরি শুনতে দূর দূরান্ত থেকে বাবুরা আসত। সেই শোভাবাজারের জমিদাররা থেকে আরম্ভ করে শ্যামবাজারের যে বড় বড় জমিদার ছিল, প্রত্যেকেই হীরা বুলবুলের গানের ছিল অনেক বড় গুণগ্রাহিতারা। হীরা বুলবুল কলকাতার এতটাই জনপ্রিয় হয়েছিল, শোনা যায় ওনার বাড়ি আর ওনার গানের গলা নাকি শ্যামবাজারের পাঁচ মাথার মোড়েও শোনা যেত। আর ওনার এখানে যে মেহফিল বসতো, তার তবলার আওয়াজ, সিতারের আওয়াজ আর ঘুঙরুর আওয়াজও পাওয়া যেত দূর দূরান্ত থেকে। সেই হীরা বুলবুলের বাড়ির সামনে আমরা আজ দাঁড়িয়ে আছি। আর এই হীরা বুলবুল বাড়ি দেখে আমার মনে পড়ে যাচ্ছে একটি কথা। এইটা হলো ওনার আগে ছিল এটা এন্ট্রেন্স, আর শ্রোতারা এতই ওনার গান পছন্দ করতেন, তো ওনার ভালোবাসা দেওয়ার জন্য শ্রোতারা কি করলেন, ওনাকে বাড়ির উপরে একটা সিতার মডেল তৈরি করে দিলেন। আর এই সিতার মডেলটি ঠিক ওনার বাড়ির এন্ট্রেন্সের ছাদের উপরে আজও আছে। দূর দূরান্ত থেকে যেখান থেকে মানুষ আসতো, যদি চিনতে না পারতো তো সবাই বলে দিত কি ওই বাড়িতে যেখানে সিতার আছে উপরে, সেটাই হচ্ছে হীরা বুলবুলের বাড়ি। হীরা বুলবুল আজ আর বেঁচে নেই। ওনার নাতনি আছেন, নাতি আছে, তারা এখন বাড়িটি দেখভাল করেন। নাতনি একজন নামী কলেজের প্রফেসর। ওই রাস্তা ধরে এগিয়ে একটু এগোলেই ডান দিকে পেয়ে গেলাম আমরা কলকাতার প্রাক্তন মেয়র শ্রী কমল বসুর বাড়ি। এই বিশাল বাড়িটিতে এখন কেউ থাকে না বললেই হয়, তবে কমল বসু এখানে তৈরি করে গিয়েছিলেন একটি ছোট শিশুদের জন্য স্কুল। সেইখানে স্কুল আজও চলে। কমল বসুর পরিবাররা মাঝে মাঝে আসেন এবং স্কুলটিকে দেখভাল করেন। আমরা খুবই গর্বিত যে আজ আমরা এই স্কুলটির ঢুকতে পেরে দেখতে পেলাম একটি পুরনো শিশুদের স্কুল কি সুন্দরভাবে না তৈরি করা হয়েছিল। আসুন দেখি শিশুদের ছোট্ট জগৎটাকে।
আনন্দম স্কুল দেখে মনটা সত্যি আনন্দ হয়ে গেল। যেমনি স্কুলের নাম তেমনি স্কুলটাও উনি সাজিয়ে রেখেছিলেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের নিয়ে এত চিন্তা ভাবনা সেই সময় করেছিলেন না দেখলে বোঝা যায় না। তখন স্টুডেন্ট ছিল প্রায় 700-800, এমনি শিশুরা আসতো পড়তে এই স্কুলে। তখন অ্যাডমিশন নেওয়ার জন্য প্রচুর লাইন থাকতো বাইরের দিক। এখন পরিস্থিতি ঠিক উল্টো, এখন স্টুডেন্ট খুবই কম, যেমনি তেমনি স্কুল চলছে, কিন্তু স্কুলটা তাও ওনারা চালিয়ে যাচ্ছেন। খুবই কম স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমছে, কিন্তু স্কুলটা ওনারা চালিয়েই কিন্তু যাচ্ছেন। আনন্দম স্কুল থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা ধরে এগিয়ে আমরা চলে আসছি আরেকটি গলিতে। আর এই গলিতে ঢুকেই ডান দিকে আমাদের নজর পড়ল একটি মেস। আগে এটি ছিল মেস, এখন হয়ে গেছে একটি বাচ্চাদের অনাথ আশ্রম। এই মেসে শোনা যায় অনেক মজার মজার গল্প রয়েছে। সব গল্প শোনাবো। এই মেস নিয়ে আমাদের একটি এপিসোড হবে, তখন আপনাদের শোনাবো এই মেসের গল্প। শ্যামবাজারের গলিতে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল গ্লোব নার্সারির বিল্ডিং। বিল্ডিংটা খুবই পুরনো, আর বিল্ডিংয়ের দেয়ালে খোদাই করে লেখা রয়েছে দ্য গ্লোব নার্সারি। আর ভেতরে রয়েছে শুধু গাছ গাছ আর গাছ। গ্লোব নার্সারি থেকে গাছ কেনেননি এমন মানুষ কলকাতা শহরে পাওয়াই দুষ্কর। আমরা দ্য গ্লোব নার্সারি দেখে এগোলাম আস্তে আস্তে করে আরেকটি হিরে খুঁজতে। আর চোখে পড়ে গেল সেই পুরনো আর হেরিটেজ বিল্ডিং। এই গলিতে ডান দিক বাঁ দিক যেখানে চোখ যায় সেখানেই পুরনো বাড়ি। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্য। আর এখানকার যারা বাস করেন তারা কিন্তু তাদের সেই ঐতিহ্য আজও বজায় রেখেছে। এগোতে এগোতে আমরা দাঁড়িয়ে পড়লাম একটি বাড়ির সামনে। আমরা এসে পড়েছি বাঙালির গর্বের জায়গায়, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে। এই বাড়িতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মেছিলেন 4 আগস্ট 1905, আর এখানেই ওনার মৃত্যু হয় 3রা নভেম্বর 1999-এ। এই বাড়ির সামনে আসলেই সত্যি বড্ড নস্টালজিক হয়ে যায়, মনে পড়ে যায় সেই মহালয়ার আজও যেন কানে ভাসছে এই বাড়ির সামনে দাঁড়ালে। এই বাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটি ঐতিহাসিক বাড়ি, সেটি হচ্ছে সুরেশচন্দ্র সমাজপতির বাড়ি, যিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র। শ্রী সুরেশচন্দ্র সমাজপতি ছিলেন বঙ্গ সাহিত্যের সেবক, আর উনি সাহিত্য পত্রিকার সম্পাদনা করতেন। এই বাড়িতেই উনি আমৃত্যু কাটিয়েছেন। সরকারের তরফ থেকে এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সুরেশচন্দ্র সমাজপতির বাড়ির
উল্টে দিকেই রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। শোনা যায় মহালয়ের সময় এখান থেকে উনি হেঁটে যেতেন, মহালয়ের দিন উনি হেঁটে যেতেন আকাশবাণীতে। সেই ভোরবেলা প্রথমে উনি গঙ্গায় স্নান করতেন, তারপরে যেতেন আকাশবাণীতে। মহালয়ের তখন লাইভ সম্প্রচারণ হতো। সবই আপনাদের শোনাবো আমাদের আগামী কোনো এপিসোডে। আজকের এই শ্যামবাজারের ছোট্ট ট্রিপটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এই শ্যামবাজারের ইতিহাস কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেনই না। ধন্যবাদ।